সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শরতের এই সুন্দর স্নিগ্ধ বিকেলে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত সরাসরি সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের আবেগ এবং ভালোবাসায় সিক্ত, আর তারা হচ্ছে আমাদের শিশুরা, আমাদের বাচ্চারা। তাদের কোনো রোগ, তাদের কোনো অসুস্থতা বাবা মা সহ সবাইকে যেমনভাবে আতঙ্কিত করে তোলে বা আমাদেরকে ঘাবড়িয়ে তোলে, এটা নিজেদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু হয় না। তাই আমরা আজকে আলোচনা করব আমাদের শিশুদের একটি বিশেষ রোগ নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের ডায়রিয়া, কারণ ও করণীয়। দর্শক, এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট শিশু, কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ডাক্তার নুরুদ্দিন তালুকদার স্যার। আসসালামু আলাইকুম। সুপ্রিয়া, ওয়ালাইকুম আসসালাম। প্যানভিশন টিভির অগণিত দর্শক শ্রোতাকে আমি সালাম জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। তো আশা করি আমরা শিশুদের ডায়রিয়া নিয়ে যে প্রোগ্রাম, সেখান থেকে আমরা কিছু জিনিস জানতে পারবো, যেটা আমাদের শিশু এবং কিশোরদের ডায়রিয়ার কারণ এবং তার প্রতিকার এবং তার চিকিৎসা সম্পর্কে আমরা কিছুটা জ্ঞান লাভ করতে পারবো ইনশাআল্লাহ। স্যার, আপনাকে শুরুতে ধন্যবাদ জানাই আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানভিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাকালীন সময়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন উকি দেয় এই বিষয়ে, তাহলে আপনারা সরাসরি সংযুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা আমাদের অনুষ্ঠান নিয়ে অনুভূতি বা মতামত জানাতে পারেন। দর্শক, আসুন আমরা আজকে কথা বলি আমাদের সম্মানিত অতিথি সহকারী অধ্যাপক ডাক্তার নুরুদ্দিন তালুকদার স্যারের সাথে। স্যার, আমরা আজকে আপনার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি এরকম বাবা মা খুবই কমই রয়েছেন, যে শিশুদের ডায়রিয়া। জি। তো স্যার, আমরা আজকে শিশুদের ডায়রিয়া নিয়ে কথা বলতে চাই। শিশুদের ডায়রিয়া, কারণ ও করণীয় এর শীর্ষক আলোচনায় আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ডায়রিয়া কি, বা কখন আমরা একটি শিশুর কোন অবস্থায় গেলে সেটাকে আমরা ডায়রিয়া বলবো। ধন্যবাদ। তো ডায়রিয়া আসলে একটি অতি পরিচিত রোগ। এটা শুধুমাত্র শিশু নয়, শিশু, কিশোর এবং বৃদ্ধ বয়স পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে এবং অনেকেই এ ব্যাপারে তারা অভিজ্ঞতা অর্জন করেছেন। এবং আমাদের শিশুদের যে কয়েকটা কমন ডিজিজ বাচ্চারা আক্রান্ত হয়ে থাকে, এর মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া, তারপর ম্যালেরিয়া, এই কয়েকটা কারণেই আমাদের মৃত্যুর হার বেশি এবং এটা নিয়ে সরকারও বেশ কনসার্ন। এবং এই ডায়রিয়া ডায়াগনোসিস করা এবং এগুলোর সর্ট আউট করার জন্য একটা WHO থেকে IMC একটা প্রকল্প চালু হয়েছে, যার মাধ্যমে আমাদের গ্রাস রুট লেভেল পর্যায়ে যাতে আমরা ডায়রিয়া রোগটাকে শনাক্ত করতে পারি এবং এর কারণে যে ডিহাইড্রেশন হয় সেইগুলোর সিভিয়ারিটি আমরা নির্ণয় করে সেটাকে যাতে আমরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারি, সেই ব্যাপারে সরকারি পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো শিশুদের ডায়রিয়া, সাধারণত ডায়রিয়া বলতে আমরা বুঝি যে পাতলা পায়খানা বা লুজ স্টুল। সাধারণত পায়খানা করার সময় যে তার একটা ফর্ম থাকে, কোনো কারণে যদি কোনো একটা কৌটাতে রাখার পর যদি সেটার কৌটার আকার ধারণ করে, সেটাই হলো আমরা লুজ স্টুল বলে থাকি। এবং দিনে যদি 3 বারের বেশি যদি তার এরকম লুজ স্টুল সে পাস করে, অথবা একবার যদি সে লুজ স্টুল পাস করে যেটা তার ডিহাইড্রেশন যথেষ্ট, তাহলে আমরা সেটাকে আমরা ডায়রিয়া বলতে পারি। স্যার, অনেক ধন্যবাদ। তাহলে স্যার, আমরা বিষয়টা পরিষ্কার হলাম যে দিনে এমনি তো স্যার একটা বাচ্চার তো পায়খানা রেগুলার হবে। তাহলে আমরা একটু জানতে চাই যে বাচ্চাদের ক্ষেত্রে স্যার অনেক সময় বাবা মারা যেহেতু বেশি কনসার্ন থাকে, একটু উদ্বিগ্ন থাকে, তাহলে একটা বাচ্চা তার দিনে আসলে কতবার পায়খানা করাটাকে স্বাভাবিক বলা হবে, এরকম কোনো বিষয় আছে কি? ধন্যবাদ। এটা বাচ্চাদের বয়স অনুপাতে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমাদের নবজাতক শিশুদের ক্ষেত্রে অনেক সময় আসে যে যারা ব্রেস্ট মিল্ক করে
তাদের জন্য একটা ডায়রিয়া হয়ে থাকে, সেটাকে আমরা বলি ব্রেস্ট মিল্ক ডায়রিয়া। এটা অনেক সময় শুধুমাত্র ব্রেস্ট মিল্ক করার কারণে অনেক সময় 8 বার 10 বার 15 বার 20 বারও তার লুজ স্টুল পাস করে থাকে। একটু একটু হালকা পানি এবং হলুদ হলুদ পায়খানা থাকে, এবং এটার জন্য অনেক সময় খুব বেশি তারা পেরেশান থাকে। তবে এই ধরনের ডায়রিয়া সাধারণত আমরা ব্রেস্ট মিল্ক ডায়রিয়া বলে থাকি। এটাতে কোনো ডিহাইড্রেশন হয় না, এর জন্য তেমন কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না। আমরা তাকে বলি ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করার জন্য। এবং যদি দেখা যায় যে অনেক সময় খুব বেশি ডিহাইড্রেশন হয়, তাহলে অনেক সময় ব্রেস্ট মিল্ক একটু বন্ধ করার প্রয়োজন হতে পারে, তবে সাধারণত খুব বেশি প্রয়োজন হয় না, এবং এক্ষেত্রে স্যালাইনেরও কোনো প্রয়োজন পড়ে না। এটা আপনি ভালো হয়ে যায় এক সময়। তাহলে স্যার হচ্ছে একজন বাচ্চা যার হচ্ছে যে পাতলা পায়খানা হচ্ছে, অথবা একটু বড় বাচ্চা যারা এখন ব্রেস্ট ফিড করে না, মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদের ক্ষেত্রে স্যার পাতলা পায়খানা কতবার হলে বা পায়খানা কতবার হলে সেটাকে আমি বলছি যে আমরা যদি 3 বারের বেশি যদি লুজ স্টুল পাস করে, একদিনে 24 ঘন্টায় 3 বারের বেশি যদি তার পাতলা পায়খানা হয়, তাহলে আমরা এবং 14 দিনের নিচে যদি আমরা অ্যাকুইট ওয়াটার ডায়রিয়া আমরা একটা টার্ম ইউজ করে থাকি। অনেক ধন্যবাদ স্যার। বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া হওয়ার কারণ কি কি রয়েছে? যে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে বাচ্চাদের জন্য যে মোস্ট কমন যেটা হয় বাচ্চাদের একটা হলো ভাইরাল জনিত কারণে হয়ে থাকে, যেটা ইনফেকশাস কজ। এর মধ্যে রুটা ভাইরাস সবচেয়ে বেশি বাচ্চারা আক্রান্ত হয়ে থাকে, প্রায় 75% মতো যে ডায়রিয়া সেটা রুটা ভাইরাস দিয়ে হয়। তাছাড়া আরও ইনফেকশাস কজ আছে কলেরা। এখন এটা আমাদের দেশে কিছুটা কমে গেছে, আমাদের যে বিভিন্ন স্টাডি হয় বিভিন্ন সময় ডায়রিয়া পেশেন্ট নিয়ে আমরা খুব কমই পেয়ে থাকি, একটা দুটো আমরা কলেরা পেয়ে থাকি। এক সময় এই কলেরা প্রাদুর্ভাব যখন ছিল তখন অসংখ্য এই রোগী এই দেশে মারা গিয়েছে। তো এখন আমাদের দেশে যেটা হয় রুটা ভাইরাস দিয়ে বেশি হয়, আরও কিছু হয় সিজেলা, সালমোনেলা, কম্পাইলোব্যাক্টেরিয়া জেজনি, এই সমস্ত জীবাণু দিয়েও ডায়রিয়া হতে পারে, ইনফেকশাস কজ। আবার কিছু কিছু আছে ফুড পয়জনিং, কোনো কারণে যদি ফুড পয়জনিং থাকে, কিছু কিছু জীবাণুর কারণে দেখা যায় যে বাসার সবাই একই খাবার খেয়ে তারা ডায়রিয়াতে এবং বমিতে আক্রান্ত হয়ে থাকে। আর কিছু আছে এই ড্রাগস, কিছু কিছু অ্যান্টিবায়োটিক খেলে পরে অনেক সময় ডায়রিয়া হয়, এটা অ্যান্টিবায়োটিক বন্ধ করলে আবার ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ স্যার। আমরা ডায়রিয়ার প্রধান কারণগুলো আমরা জানতে পারলাম। স্যার আমরা জানতে চাই যে ডায়রিয়া বলতে তো একজন বাচ্চা যখন পাতলা পায়খানা করছে এবং সেটা স্বাভাবিক সীমার বেশি যখন হয় তখন সেটাকে আমরা ডায়রিয়া বলছি। তো একটা বাচ্চা ডায়রিয়া আক্রান্ত পাতলা পায়খানার সাথে এই ডায়রিয়া বা ডায়রিয়া সংক্রান্ত অন্য কোনো জটিলতার দিকে যাচ্ছে কিনা, এটার সাথে আর কি কি লক্ষণ প্রকাশ পায়? জি, থ্যাংক ইউ। ডায়রিয়া হলে পরে সাধারণত আমরা যে বিষয়টা বেশি কনসার্ন সেটা হলো ডিহাইড্রেশন। যখন পানি যদি প্রচুর বের হয়ে যায়, পানি শূন্যতা যেটা হয়, সেটা সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তো এটাকে আমরা বিভিন্ন ভাগে বাচ্চার তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং বিভিন্ন সাইন দেখে আমরা এগুলো ভাগ করতে পারি। একটা নো সাইন অফ ডিহাইড্রেশন, যে বাচ্চা নর্মাল পাতলা পায়খানা হচ্ছে 5 বার 7 বার, কিন্তু সে নর্মাল চলাফেরা করতেছে, তার কোনো থ্রাস্ট নাই, সে আমরা বলি নো ডিহাইড্রেশন। এবং তার যে আমরা কতগুলো কি সাইন আছে, যেমন সানকেন আই, তারপর ড্রাইনেস অফ দ্য টাং, এবং স্কিন পিচ আমরা দেখি গোজ র্যাপিডলি, গোজ স্লোলি, গোজ ভেরি স্লোলি। এই ইন্ডিকেটরগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে সাম অর সিভিয়ার ডিহাইড্রেশন। এই পানি শূন্যতা কোন পর্যায়ে রয়েছে বা কোন শ্রেণীর মধ্যে রয়েছে সে অনুযায়ী নিশ্চয়ই আপনারা পরবর্তী সময়ে সেটার চিকিৎসার পরিকল্পনাটা ঠিক করে থাকেন। তো স্যার আমরা জানতে চাই যে একজন বাচ্চা যখন পাতলা পায়খানা করতে থাকে, স্বাভাবিকভাবেই বাসায় যখন সে বাচ্চা থাকে বাবা মায়েরা উদ্বিগ্ন হয়ে পড়েন, এবং আমাদের দর্শকদের মধ্যে তো একটি বড় সংখ্যা রয়েছেন যারা হয়তোবা কোনো প্রত্যন্ত অঞ্চলে বাস করেন, সেখান থেকে ঠিক সময় মতো খুব দ্রুত সময়ে হসপিটালে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকের হয়তোবা সরঞ্জাম বা ফ্যাসিলিটি থাকে না। তো আমরা জানতে চাই যে একজন বাচ্চার যখন এরকম ডায়রিয়া শুরু হয় তখন একেবারেই প্রাথমিকভাবে কি করণীয়, প্রাথমিক চিকিৎসা বা ঠিক বাসাতেই কিছু করণীয় রয়েছে কিনা? জি, যখনই ডায়রিয়া হবে তখনই আমাদেরকে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, যেটা আমরা হাফ লিটার পানিতে একটা গোলানোর পরে খাবার স্যালাইন হিসেবে যেটা হয়, আমরা যদি নো সাইন অফ ডিহাইড্রেশন, আমরা বলি যে অনগোয়িং লস, যেটা তার পানি শূন্য যতবার পায়খানা হচ্ছে, আমরা ওজন হিসাবে যতবার হয় তত কেজি ওজন হিসাবে আমরা যদি দিই, তাহলে একটা 10 কেজি ওজনের বাচ্চা 10 চামচ স্যালাইন প্রতিবার পায়খানা পরে খাবে, আরও 5 থেকে 6 চামচ এক্সট্রা খেতে পারবে। এটা হলো যদি নো সাইন অফ ডিহাইড্রেশন থাকে। আর হলো সাম সাইন অফ ডিহাইড্রেশন আমরা বলি, সেটা হলো সেটার অ্যাপিয়ারেন্স থাকবে, বাচ্চা থাকবে ইল লুকিং, ইরিটেবল অ্যান্ড টক্সিক,
হ্যাঁ, সে আসার পর কান্নাকাটি করবে, অনেক সময় আছে মানে খিদা লাগলে কান্নাকাটি করে। এই ক্ষেত্রে বুকে দুধ দেওয়ার পরে যদি বাচ্চা ইরিটেবল থাকে এবং বাচ্চার মানে টক্সিক থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি সাম ডিহাইড্রেশন। আর যদি দেখা যায় যে হিস্ট অফ ডায়রিয়া আছে এবং বাচ্চা আনএবল টু ড্রিঙ্ক, হ্যাঁ, এবং লেথার্জিক থাকে, হ্যাঁ, অথবা আনকনশাস নিয়ে আসে, সেগুলো হলো সিভিয়ার ডিহাইড্রেশন। তো যে বাচ্চাগুলো এবং সাম ডিহাইড্রেশনের বাচ্চাদের সাধারণত আইস সাংকেন থাকে এবং স্কিন পিন যদি আমরা মানে চামড়াতে আমরা যদি চাপ দিয়ে ছেড়ে দিই, তাহলে সাধারণত 3 সেকেন্ডের ভিতরে এটা মিলে যায়, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে 3 সেকেন্ডে, স্বাভাবিক অবস্থায় যায় 3 সেকেন্ডের মধ্যে। আর যদি সিভিয়ার ডিহাইড্রেশন থাকে তাহলে স্কিন পিন্সটা মানে বয়স্ক মানুষ যেরকম আমরা দাদাদের চিমটি দিলে অনেক সময় লাগতো, মানে চামড়াগুলো এরকম 3 সেকেন্ড 4-5 সেকেন্ড যদি সময় লাগে, তো সেটা হলো সিভিয়ার ডিহাইড্রেশন। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবং আইভি ফ্লুইড আমরা দেওয়া লাগে, কলেরা স্যালাইন যেটা আমরা এটা ডিটেইলস আপনার কাছ থেকে জানবো। কিন্তু আমরা প্রাথমিকভাবে এতটুকু জানতে পারলাম যে আসলে যদি কোনো বাচ্চার ডায়রিয়া শুরু হয়ে যায়, তাহলে প্রাথমিকভাবে তারা বাসাতেই খাওয়ার স্যালাইন খাওয়ানো শুরু করে দেবেন। এবং এই খাওয়ার স্যালাইনের প্রাচুর্যতা এখন কিন্তু স্যার গ্রামে গ্রামে বিভিন্ন ফার্মেসি বা বিভিন্ন ডিসপেন্সারিতে পাওয়া যায়। আমরা স্যার আপনার কাছে জানতে চাইবো যে একজন বাচ্চা বাসায় ডায়রিয়া হচ্ছে, অনেক সময় দেখা গেল যে ডায়রিয়া তার হয়েছে, সেটা আপনি নিজে যেটা বললেন যে ডিহাইড্রেশনকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়। তো আমাদের সাধারণ মানুষেরা তো আসলে এই শ্রেণী বিভাগটা কোন পর্যায়ে পড়ছে তাদের পক্ষে এটাতে ফেলানোটা কঠিন। তো আমাদেরকে একটু আপনি সহজভাবে বলবেন যে আমাদের একজন বাচ্চার যখন ডায়রিয়া শুরু হয়, বাসায় খাওয়ার স্যালাইন খাওয়াচ্ছে বা এটা তার কারেকশনের চেষ্টা করছে, কখন সেই বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতে হবে বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে? আমরা আগেই বলছিলাম যে যদি নো ডিহাইড্রেশন থাকলে যদি, তাহলে আমরা শুধু বাসায় স্বাভাবিক খাবার দাবার সে আগে যা মানে খেত, বুকের দুধ, তারপর খাবার কোনো নো রেস্ট্রিকশান, সেগুলি চলবে। আর সাম ডিহাইড্রেশন যদি হয়, সেখানে বলা হয় যে তার প্রায় 5 to 10% মতো তার মানে ফ্লুইড লস হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে তখন ওই 75 ml পার কেজি হিসাব করে আমরা তাকে 4 ঘন্টার ভিতরে ওটা কারেকশন করতে বলে দিই, যে 4 ঘন্টার ভিতরে তাকে মানে যদি 10 কেজি ওজনের একটা বাচ্চা হয়, তাহলে 750 ml খাবার স্যালাইন তাকে মানে খেতে হবে 4 ঘন্টার ভিতরে। তাহলে অনেক সময় সাম ডিহাইড্রেশন থেকে সে হয় মানে নো ডিহাইড্রেশনে চলে আসবে, অথবা সাম ডিহাইড্রেশন থাকতে পারে, অথবা সিভিয়ারে চলে যেতে পারে। যদি নো ডিহাইড্রেশনে চলে আসে, তাহলে আবার নো ডিহাইড্রেশনের যে মানে ট্রিটমেন্ট সেটা আমরা মানে চালু করবো, অর্থাৎ অনগোয়িং লস, যতটুকু মানে তার মানে লস হয় সেটা মানে সে আবার খাবে। আর সাম ডিহাইড্রেশন থাকলে আবার আমাদেরকে 4 ঘন্টার ভিতরে আবার ওই যে 750 ml ফ্লুইড 10 কেজি আমরা যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে একেবারে সাধারণ মানুষ যারা এই ডিহাইড্রেশনটা সম্পর্কে হয়তো বা কোন পর্যায়ে আছে বুঝবেন না, তারা কি বাচ্চার কোনো অ্যাপিয়ারেন্স দেখে বুঝবেন কিনা যে এই বাচ্চাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া দরকার? জি, যেটা মানে এটা সিভিয়ার ডিহাইড্রেশন যেটা হয়, মানে সেটা হলো মানে অ্যাপিয়ারেন্স থাকবে আনকনশাস এবং আনএবল টু ড্রিঙ্ক অর ইট, বাচ্চা নিজে কিছু খেতে লেথার্জিক থাকবে, কিছু খেতে পারবে না সে, মানে খেতে দিলে সে পড়ে যাবে, মানে আইগুলো সাংকেন হয়ে যাবে, চোখটা ডেবে যাবে, তার মানে ঠোঁট মুখগুলো শুকনা থাকবে। আর আমরা যদি পেটের যে চামড়াগুলোতে মানে একটু স্কিন পিঞ্চ করি, তাহলে একটা মানে একদম লুজ হয়ে যাবে, অনেকক্ষণ সময় লাগবে এটা মিলে যেতে। সেই ক্ষেত্রে সিভিয়ার ডিহাইড্রেশন হলে অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবং কলেরা স্যালাইন আইভি দিতে হবে। এটা আইভি দেওয়ার পর নিশ্চয়ই হসপিটালে যাওয়ার পরে চিকিৎসক। সেটা মানে দর্শক, আমরা একটা বিষয় অন্তত পরিষ্কার হতে পারলাম আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বাচ্চার ডায়রিয়া হতেই পারে, এটা তো স্যার শুরুতেই বলেছেন যে খুবই সাধারণ একটা বিষয়, এবং কোনো বাচ্চার একেবারেই ডায়রিয়া হয়নি এরকম বাচ্চার সংখ্যা হয়তো বা খুবই কম হবে। তার মানে ডায়রিয়া সবারই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, বড়দেরও সেটি হয়। তো প্রাথমিক চিকিৎসা হচ্ছে খাবার স্যালাইন শুরু করতে হবে। যদি তারপরও বাচ্চা, স্যার যেটা বললেন যে বাচ্চা একেবারে লেথার্জিক, মানে অনেকটা সে নাজেহাল হয়ে যাচ্ছে, তার কনসাসনেস মানে মানে মানুষের সঙ্গে যেভাবে এটার ইন্টারাকশন হওয়ার কথা সেটা ঠিকঠাক মতো হচ্ছে না, বাচ্চা খেতে পারছে না। এবং স্যার আরেকটা হিন্টস দিয়েছেন যে চামড়া টানলে যদি দেখা যায় যে সেই চামড়াটার স্বাভাবিক সময় 3 সেকেন্ডের মধ্যে ফেরত যাওয়ার কথা, সেটা তার থেকে বেশি সময় নিচ্ছে। মানে এই সময়গুলো যদি এরকম কোনো পর্যায়ে যদি বাচ্চা ডায়রিয়ার চলাকালীন সময় হয়, বুঝতে হবে যে সে বাচ্চাকে বাসায় রাখা যাবে না, তাকে খুব দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। স্যার এমনটাই নিশ্চয়ই আপনি বলছেন। জি। স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার আমরা যে বিষয়টি সম্পর্কে জানতে চাই সেটি হচ্ছে ডায়রিয়ার চিকিৎসা। এটা নিয়ে আমরা কথা বলবো ডিটেলস আমাদের একটি বিরতির পরে। আমরা মূলত কথায় যাব, তার আগে আপনি স্যার একটা শব্দ উচ্চারণ করেছেন, সেটি আমরা আগে পরিষ্কার হতে চাই আমাদের দর্শকদের কাছে। সেটি হচ্ছে ডায়রিয়া। আপনি বললেন যে যখন একটা বাচ্চা হসপিটালে নিতে হয়, সেটাকে যদি স্যালাইন দিতে হয়,
যদি সেভিয়ার ডিহাইড্রেশন বা স্যালাইনের দিতে হবে এরকম পর্যায়ে ডায়রিয়া চলে যায়, তাহলে কলেরা স্যালাইন দিতে হয়। জি জি, কলেরা এবং স্যালাইন স্যার আমাদের সাধারণ মানুষদের কাছে একটা ধারণা আছে যে কলেরা একটা ভিন্ন রোগ এবং সেই কলেরার জন্য কলেরা স্যালাইন দেওয়া হয়। তো অনেক সময় আমাদের সাধারণ মানুষ অনেকে বুঝেন না, বা অনেক সময় না বুঝার কারণে এরকম কিছু রিপোর্টও স্যার কিছুদিন আগে এসেছিল, বিভিন্ন মিডিয়ায়ও এসেছিল যে ডায়রিয়ার একজন মানুষকে, রোগীকে কলেরা স্যালাইন দেওয়া হচ্ছে। এই বিষয়টা সম্পর্কে যদি স্যার একটু পরিষ্কার করতেন। ধন্যবাদ। আসলে মানে একসময় এই পাতলা পায়খানা থেকে মানে ডায়রিয়াই বলা হতো, জি, এবং কলেরা বলা হতো। বিশেষ করে বিব্রিয় কলেরা দিয়ে একসময় মানে মিলিয়ন মিলিয়ন মানে মানুষ মানে মারা গিয়েছে। বিশেষ করে আমাদের মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকার কিছু কিছু দেশে যখন ডায়রিয়া হতো তখন মহামারী আকারে গ্রামের পর গ্রাম মানে একটা বিধ্বংসী অবস্থা ছিল। এবং এটা মানে আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। আমাদের কিছু কিছু বিজ্ঞানী, বিশেষ করে বাংলাদেশের যে এখন আইসিডিডিআরবি, তখনকার সময় ছিল কলেরা রিসার্চ সেন্টার, তাদের উদ্যোগে 1960 থেকে 70 দশকের মধ্যে তারা এই মানে কলেরার যেহেতু মানে ফ্লুইড দেওয়া লাগে, এটা আইবি অনেক সময় অনেকে দিতেও পারতো না, সেজন্য অনেকের কাছে মানে আইবি ফ্লুইড মানে তারা প্রোভাইডও করতে পারতো না, সেই জন্য অনেক লোক মারা যেত। তখন তারা চিন্তা করলো যে আমরা এমন কোনো কিছু কি বানানো যেতে পারে যেটা খেয়ে তার ডিহাইড্রেশনটা মানে ইয়ে করা যায়। তখন তারা ওই পানির সাথে সুগার, তারপরে হলো গ্লুকোজ, তারপরে সোডিয়াম এবং পটাশিয়াম, ওগুলো মিক্সড করে তারা এটা মানে পরীক্ষা চালালো যে এটাতে তার পানি শূন্যতা প্রিভেন্ট করা যায় কিনা। এবং 1971 সালে যখন আমাদের এই মানে শরণার্থী শিবিরে মানে প্রচুর ডায়রিয়া আক্রান্ত হয় এবং আমাদের সীমান্ত এবং ভারতীয় এলাকায় প্রচুর লোক মারা যাচ্ছিল, ওই সময় এই আইসিডিআরবি টিম এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশের একজন বিজ্ঞানীর কথা মানে খুবই স্মরণ করতে হয়। উনি হলেন ডক্টর নুরুল ইসলাম, বাড়ি হলো চিটাঙ্গের মিরসরাই। তিনি ঢাকা মেডিকেল থেকে পাশ করেছিলেন এবং যুক্তরাজ্য থেকে অনেক ডিগ্রি নিয়ে উনি আইসিডিআরবিতে কাজ করতেন, এবং ওনাদের মাধ্যমেই মূলত এই যে ওআরএস স্যালাইনটা মানে আবিষ্কার হয়। এবং এই মানে তখন গ্লুকোজ ট্রান্সপোর্ট হিসাবে এবং সুগার মিক্সড করে যে স্যালাইনটা তখন ট্রায়াল হিসাবে আমাদের শরণার্থী শিবির প্লাস পরবর্তীকালে বাংলাদেশেও আসে, এবং দেখা যায় যে মানে ট্রিমেন্ডাসলি ডায়রিয়ার যে মৃত্যু হারটা অনেক কমে যায়। যেখানে 60 থেকে 70 লক্ষ লোক মারা যেত, সেখান থেকে 3 থেকে 4 লক্ষের মধ্যে মানে চলে আসে মৃত্যুর হারটা। এবং এইটা মানে বলা হয় যে মানে যে ইউনিসেফ এবং WHO তারা মানে 20 শতাব্দীর মানে চিকিৎসা বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হিসেবে তারা এটাকে ঘোষণা দেয় এটা। এবং এই বাংলাদেশের মানে যে আবিষ্কার ওআরএস, এটা সারা বিশ্বে এখন মানে প্রচলিত হয়ে গেছে। এবং এটা এখন আল্লাহর রহমতে গ্রামে গঞ্জের মুদির দোকানে কোনো ফার্মেসি না থাকলেও মুদির দোকানে ওআরএসটা মানে পাওয়া যায়। এবং যখনই ডায়রিয়া আক্রান্ত হয় মানুষ জানে যে ডায়রিয়ার জন্য ওআরএস খেতে হবে, সেটা এনে তারা মানে এগুলা মোটামুটি। ওআরএস নিয়ে আমরা আরো কথা শুনবো আপনার কাছ থেকে। ওআরএস গুলানোর কিছু নিশ্চয়ই নিয়ম রয়েছে। স্যার আমরা যে প্রশ্নটি আরেকটু পরিষ্কার হতে চাচ্ছিলাম, যে আমরা একটা বিরতিতে যাবো স্যার, বিরতির পরে আমরা সেই প্রশ্নটি আবার আপনার কাছে পরিষ্কার হব। স্যার আমরা যে প্রশ্নটি আপনি জানতে চাইবো, যে আমরা যেটা জানতে চাইলাম যে অনেক সময় মানুষের ভুল বুঝে যে ডায়রিয়া রোগীকে কেন কলেরা স্যালাইন ইনজেকশন দেওয়া মানে আইভি ফ্লুইড দেওয়া হচ্ছে, এটা আমরা বিরতির পরে আপনার কাছ থেকে জানবো। জি জি। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা আজকে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে পাচ্ছি। বাচ্চাদের ডায়রিয়া কারণ ও করণীয় শীর্ষক। দর্শক, সময় হলো একটি বিরতির। আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভি স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান শরীর ও মন। দর্শক, আমরা আজকে কথা বলছি শিশুদের ডায়রিয়া কারণ ও করণীয় এ বিষয়ক, এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার নুরুদ্দিন তালুকদার স্যার। স্যার, বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি যেমনটি বিরতির আগে আমাদেরকে ডায়রিয়া, বিশেষ করে শিশুদের ডায়রিয়া সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিচ্ছিলেন, আমরা সেই বিষয়ের আলোচনা ধারাবাহিকতায় আপনার কাছ থেকে জানতে চাই। আমরা একটি প্রশ্ন স্যার আপনার কাছে করেছিলাম, আবারও একটু এটা পরিষ্কার হতে চাই, যে ডায়রিয়ার চিকিৎসায় কলেরা স্যালাইন, সে বিষয়টা আমাদেরকে পরিষ্কার করবেন, কারণ অনেক সাধারণ মানুষের কাছে কলেরা একটা ভিন্ন রোগ হিসেবে পরিচিত, এবং অনেক সময় বিভিন্ন জায়গায় কিছু নিউজও অনেক সময় এসেছিল যেটা হয়তো মানুষকে বিভ্রান্ত করতে পারে যে ডায়রিয়া রোগীর চিকিৎসায় কলেরা স্যালাইন দেওয়া হচ্ছে কেন।
ধন্যবাদ। আসলে এটা মানে যিনি বুঝেছেন আসলে ভুল বুঝেছেন। জি স্যার। হ্যাঁ, আসলে কলেরা যে চিকিৎসা কলেরা ছিল, বিব্রিয় কলেরা থেকে কলেরার নাম এসেছিল, কিন্তু পরবর্তীকালে কলেরা যেহেতু একটা এই, একটা ইয়া ছিল, মহামারী আকারে একটা ভয়ানক একটা ইয়া ছিল, ভীতি সঞ্চারকারী একটা রোগ ছিল, সেজন্য এখন আর আমরা এই টার্মটা ইউজ করি না। কলেরা থাকলেও আমরা এটাকে আমরা ডায়রিয়া হিসাবে আমরা লেবেলিং করে থাকি। এখন আর কলেরা থাকলেও আমরা কলেরা ইউজ করি না, এবং চিকিৎসা হিসাবে আমরা ডায়রিয়াতে আমরা সাধারণত কলেরা স্যালাইন ইউজ করে থাকি। মানে স্যার হচ্ছে যে কলেরা এবং ডায়রিয়া যেটাই হোক, যে কারণে ডায়রিয়াটা হোক না কেন, তার এই স্যালাইনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পানি শূন্যতা পূরণ করা, এবং সেটার জন্য উত্তম স্যালাইন হচ্ছে কলেরা স্যালাইন। জি স্যার, আমরা বিষয়টা এবার পরিষ্কার হতে পেরেছি আপনার কাছ থেকে। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে স্যার ডায়রিয়ার চিকিৎসার ক্ষেত্রে আপনি একটা বললেন যে মুখে স্যালাইন খাওয়ানোর যেটা ব্যাপার, ওআরএস বা খাবার স্যালাইন, যেটা এই খাবার স্যালাইনের তা পানিতে মেশানোর পদ্ধতিগত কিছু অনেক সময় অনেকে ভালো মতো বুঝেন না, এবং সেটা যদি সঠিক পরিমাণ মতো না হয় সেক্ষেত্রে তার কার্যকারণ কেন্দ্রিক কিছু ব্যত্যয় ঘটে। স্যার তাহলে স্যালাইনের পানি গুলানোর সঠিক নিয়মটা? হ্যাঁ, একটা মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এটা আসলে আমরা মনে করতাম যে সারা বাংলাদেশে সকলেই জানে, বিশেষ করে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সের বড় বড় ওয়ালে দেখতাম মানে আধা লিটার পানি, 1 মুষ্টি গুড়, 1 চিমটি লবণ, এইভাবে পানি গুলানোর জন্য। কিন্তু আমরা আমাদের মানে প্র্যাকটিক্যালি আমরা যখন এই কলেরা মানে যে ওয়ার্ডগুলোতে যাই বা ডায়রিয়া ওয়ার্ডগুলোতে যাই, দেখা যায় যে অনেক সময় অনেক শিক্ষিত লোকজনও কলেরা মানে ডায়রিয়ার যে ওআরএস স্যালাইন গুলানোর নিয়মটা অনেক সময় সঠিকভাবে মানে করতে পারেন না। হ্যাঁ, তারা দেখা যায় যে মানে ওই 1 গ্লাস পানির মধ্যে পুরোটা গুলে ফেলছে, যে মনে হচ্ছে কিছুই হবে না, কিন্তু দেখা যায় যে মানে পরবর্তীতে রাউন্ড দিতে গিয়ে দেখা যায় বাচ্চার খিচুনি হয়ে গেছে, এবং এই মানে সঠিকভাবে না গুলার কারণে তার দেখা যায় সোডিয়ামের পরিমাণ মানে রক্তে বেশি বেড়ে যায়, এবং এটাতে তার কনভালশন হয়ে এবং মানে এই সময় ক্ষেত্রে মানে মৃত্যুর পর্যায়ে চলে যায়, শুধুমাত্র এই ফল্টি টেকনিকে স্যালাইন গুলানোর কারণে। এবং এটা আমার মানে পার্সোনাল অভিজ্ঞতা আমি বলতে পারি। আমাদের একজন এসকেপ কোম্পানিতে চাকরি করতেন একজন ভাই, ওনার বাচ্চা ডায়রিয়া হয়েছিল, সাম ডিহাইড্রেশন, তাকে এজিথ্রোমাইসিন এবং কলেরা স্যালাইন খাওয়ানো বলা হচ্ছিল। 2 দিন পর সে ফোন করলো, স্যার বাচ্চা তো খিচুনি। তো জিজ্ঞাসা করলাম যে কীভাবে মানে স্যালাইনটা গুলানো হয়েছিল। বলতে তার ওয়াইফ 1 গ্লাস পানির মধ্যে একটা করে গুলাতো, এবং মানে সে মানে এটা খাইতো, খাওয়ার পর সে আবার খেতে যেত। অর্থাৎ হাইপার নেট্রিমিক ডিহাইড্রেশন বলে একটা কথা আছে, যদি চিনি মানে লবণের পরিমাণ বেশি বেড়ে যায়, তখন যখন হাইপার নেট্রিমিয়া হয় তখন তার পিপাসা সে মিটাতে পারে না, তখন সে প্রায় 20টা প্যাকেট মানে স্যালাইনগুলায় মানে খাওয়ানো হয়েছে, এবং তার এই সোডিয়াম বেড়ে যাওয়ার পরে একসময় দেখা যায় যে 180-র কাছাকাছি চলে আসছে তার যে সিরাম ইলেকট্রোলাইটের সোডিয়াম পরিমাণ, এবং একসময় সে মারাই যায়। তো সেই জন্য মানে আমাদের এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। যদি এটা পানি দেখতে পানি, কিন্তু এটা ঠিক মতো না গুলে এটা বিষাক্ত মানে পদার্থ পরিণত হয়ে যায়। অনেক সময় ছোটো বাচ্চা আছে যে মনে করে মানে হাফ লিটার পানিতে গুলে অপচয় হবে, তারা ওই 1 চামচ স্যালাইন একটা মানে ফিটার ভিতরে ঢুকায়, অথবা ছোটো একটা মানে পটির মধ্যে ঢুকায় গুলায় মানে খাওয়াই দেয়। তারা মনে করে যে ঔষধ হচ্ছে স্যালাইনটা, এটা কোনোভাবে পেটের ভিতরে গেলে মানে চিকিৎসা হয়ে যাবে। সঠিক নিয়মটা কি? সঠিক নিয়ম হলো মানে পুরো হাফ লিটার পানি, হ্যাঁ, আধা লিটার পানি, এখন তো আধা লিটার বোতল পাওয়া যায়, মাম, তারপরে এই যে ফ্রেশ, এগুলো একটা কিনে ফেলতে হবে। এগুলোর মধ্যে পুরোটা স্যালাইন গুলাতে হবে, 12 ঘন্টা রাখা যাবে। সে যতটুকু খেতে পারে খাবে, প্রয়োজনে মানে পরে ফেলে দিবে। হ্যাঁ, কিন্তু অপব্যয়ের ভয়ে এটা মানে কোনো অবস্থায় মানে এই ফ্র্যাকশন করা যাবে না, স্যালাইন অর্ধেকটা মানে ওখানে ভাগ করা যাবে না। হ্যাঁ, সেজন্য পুরোটা স্যালাইন একটা হাফ লিটার পানিতে গুলায় তাকে মানে মানে খেতে হবে, এবং প্রয়োজন মানে এটা পরিমিত পরিমাণ খেতে হবে আর কি। এটা আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম, স্যালাইন গুলানোর নিয়মটা কি। এবং আরেকটি তথ্য স্যার আপনি মাঝে বলে দিয়েছেন যে একটা স্যালাইন যদি একবার গুলানো হয় সেটা 12 ঘন্টা পর্যন্ত রাখা যাবে। জি স্যার, অনেক ধন্যবাদ। ডায়রিয়া জনিত মানে চিকিৎসা পদ্ধতি স্যার আপনি কিছু আমাদেরকে বলেছেন, যে মুখে স্যালাইন, কলেরা স্যালাইন দেওয়া। ডায়রিয়ার চিকিৎসার আরেকটু সামারাইজ আমাদেরকে বলবেন কিনা, যে আরো কোনো কিছু দরকার হয় কিনা বা অ্যান্টিবায়োটিকের দরকার হয় কিনা? না, এটা হলো যদি আমি আগে বলছিলাম যে যে বাচ্চাদের যে ডায়রিয়া সাধারণত 75% ক্ষেত্রে রুটটা ভাইরাস দিয়ে, ভাইরাল ডায়রিয়া, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের আসলে কোনো রোল নাই। এবং আমাদের ICTDRBতেও যে যখন আমরা মানে একটা খারাপ রোগীও পাঠাই, ওরা ওখানে বসে বসে শুধু খাবার স্যালাইন এবং একটা জিঙ্ক ট্যাবলেট দিয়ে দেয়। জিঙ্ক ট্যাবলেটটা এটার মানে যে ডায়রিয়ার যে ফ্রিকোয়েন্সি এবং এটার টাইমটা মানে কমায় দেয়, এবং কিছু ইমিউনিটিও মানে গ্রো করায়।
সুতরাং খাবার স্যালাইন এবং জিঙ্ক এটা আমরা মানে প্রাইমারি চিকিৎসা হিসেবে দিতে পারি বাচ্চাদের ক্ষেত্রে জিঙ্ক সিরাপ। জি জি। আর যদি কোনো কারণে আমরা যদি ব্লাড ডিসেন্ট্রি, যদি পায়খানাতে তার যদি রক্ত যায় অথবা কোনো কারণে আমরা চিন্তা করি অন্য কোনো জীবাণুদের আক্রান্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মানে সেটা অবস্থা বুঝে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমরা করতে পারি এখানে। সেটা চিকিৎসক ঠিক করে নেবেন। জি জি, চিকিৎসক ঠিক করে কারণ হচ্ছে যে ডায়রিয়া হলো আমরা স্যার অনেক সময় তো দেখি যে বাংলাদেশে যেহেতু চিকিৎসার প্রয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সরকারি কর্তৃপক্ষের নেই, যার ফলে দেখা গেল যে গ্রামে গঞ্জে একটা বাচ্চা ডায়রিয়া হলো বা যে কোনো রোগের ক্ষেত্রে দেখা গেলো ডিসপেন্সারি থেকে নিয়েই কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলতেছে। তাহলে আমরা এটা পরিষ্কার হলাম যে ডায়রিয়া হওয়া মানেই অ্যান্টিবায়োটিকের রোল নেই, যদি প্রয়োজন হয় চিকিৎসক সেটা মানে নিবন্ধনকৃত চিকিৎসক সেটাকে নির্ধারণ করে দেবেন। স্যার আমরা একটা বিষয় জানতে পারলাম যে জিঙ্ক সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে খাওয়াতে হয়, এটা স্যার আমাদের একটু গ্রসলি আসলে কতটুকু পরিমাণে কোন বাচ্চার ক্ষেত্রে খাওয়ানো দরকার হতে পারে, যদিও এটা অনেকগুলো মাপ আছে, যদি একটু গ্রসলি আমাদের একটু বলে দিতেন স্যার আমাদের দর্শকদের একটু উপকার হতো। জিঙ্ক আসলে একটা মানে মেটাল এনজাইম হিসাবে অনেকগুলো এনজাইমের কোএনজাইম হিসাবে কাজ করে এটা, এবং আগে বলছে যে জিঙ্ক হলো ডায়রিয়ার যে মানে ফ্রিকোয়েন্সি এবং এটার যে ডিউরেশনটা মানে এটা কমায় দেয়। ওটা মানে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো জীবাণুর বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না, জাস্ট এটা একটা কমপ্লিমেন্টারি হিসাবে মানে এটা দেওয়া হয় আর কি। এটা আসলে ওই যে 2 মিলিগ্রাম পার কেজি হিসেবে আমরা দিতে পারি, অথবা 1 বছর বাচ্চা আমরা 1 চামচ করে 2বার এটা আমরা দিতে পারি। 6 মাসের নিচে আধা চামচ করে 2বার জিঙ্কটা দিতে পারি। 10 দিন 15 দিন আমরা এটা মানে খেলে কোনো অসুবিধা নেই, খেতে পারি। আমরা একটু ধারণা পেলাম স্যার, যদি 6 মাসের কম হয় তাহলে আধা চামচ করে 2বার, আবার বেশি হলে আমরা 1 চামচ করে ক্ষেত্র বিশেষে দিতে পারি। স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি। একটা ডায়রিয়া সংক্রান্ত শুধু বাচ্চাদের ক্ষেত্রে না স্যার, বড়দের ক্ষেত্রেও দেখা যায় যে এটা আছে। আমরা একটু সব শ্রেণীর মানুষের জন্য আপনার কাছে পরামর্শ নিতে চাই যে কারো যদি ডায়রিয়া হয় অথবা একবারও যদি পাতলা পায়খানা কারো হয় একটু বেশি পরিমাণে বা এরকম 1 বা 2বার হলেই একটা মানুষের টেন্ডেন্সি দেখা যায় যে মেট্রোনিডাজলের প্রতি খুব একটা ঝোঁক দেখা যায়। যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা গেল যে গ্রামে ডিসপেন্সারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে মেট্রোনিডাজল সিরাপ দিয়ে দেয়, অথবা বড়দের ক্ষেত্রে একটু ডায়রিয়া হলেই 1-2টা মেট্রোনিডাজল ট্যাবলেট খেয়ে নেয়, এরকম একটা টেন্ডেন্সি আছে। এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? এটা আসলে কোনো প্রয়োজন নাই। মেট্রোনিডাজল তো আসলে আমরা ওই যে অ্যান্টোমোহিস্টোলাইটিক একদম জীবাণু আছে যেটা শুধু ডিসেন্ট্রি করে থাকে, সেই ক্ষেত্রে যদি ডিসেন্ট্রি থাকে তাহলে এটা দেওয়া যেতে পারে, তাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। শুধুমাত্র অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়া যেটা আমরা দেখতেছি যে শুধু মানে পানি যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে মেট্রোনিডাজলের কোনো রোল নাই। বরং অনেক সময় ডায়রিয়াতে অনেক সময় বমিটিং টেন্ডেন্সি থাকে এবং মেট্রোনিডাজল একটা মেটালিক টেস্ট থাকে, এটা 2 দিন 3 দিন খাওয়ার পর এটা আরও বেশি অ্যাগ্রাভেট হয় এবং রোগীরা খুব বেশি বমিটিং নিয়ে আসে, বমি লাগে। সুতরাং এটা না দিতে পারলে ভালো। এমনি খাওয়ার যদি দরকার হয় চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন তাহলে দেবেন। স্যার অনেক ধন্যবাদ, এই বিষয়টা আমরা পরিষ্কার হলাম। আসলে স্যার আমাদের দর্শকরা হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একেবারে সাধারণ মানুষ আমাদের এই প্রোগ্রামগুলো দেখে থাকেন বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে। এজন্য আমরা একেবারে প্রাথমিক বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো আপনার কাছে জেনে নিচ্ছি। দেখতে দেখতে স্যার আমাদের সময়ও প্রায় ফুরিয়ে আসছে। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে এখন জানতে চাই যে কোনো একজন বাচ্চার যদি ডায়রিয়া হয় এবং বাংলাদেশের মানুষের যেহেতু আর্থসামাজিক অবস্থার কিছু বিষয় ভাবনার আছে, এর পাশাপাশি সচেতনতারও কিছু ঘাটতি আছে, যদি কোনো একটা বাচ্চা ডায়রিয়া হওয়া সত্ত্বেও যদি সঠিকভাবে মানে যথোপযুক্ত চিকিৎসা যদি না নেওয়া হয়, বাসায় ফেলে রেখেছে অথবা তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে না কোনো কারণে, আর বাচ্চা যেহেতু কথা বলতে পারে না বা তার ভাবটা প্রকাশ করতে পারে না সঠিক মতো, এক্ষেত্রে আমার প্রশ্নটা হলো যে ডায়রিয়া যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা না নেওয়া হয় তাহলে কি কি জটিলতা হতে পারে ডায়রিয়া থেকে? জি থ্যাংক ইউ। ডায়রিয়া আসলে মানে একটা ইমার্জেন্সি রোগ, এটাকে মানে কোনো অবস্থায় অবহেলা করা যাবে না। বিশেষ করে আমাদের পায়খানায় 1বার 2বার হলে অনেক সময় পানি শূন্যতা মানে হয়ে যেতে পারে এবং এর কারণে আমাদের ভিতরের যে মানে লবণ যেগুলো থাকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলোর মানে ইমব্যালেন্স হয়ে যেতে পারে এবং এই সাধারণত ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণেই বাচ্চাদের মানে খারাপ অবস্থায় হয়ে যায়। সেজন্য ডায়রিয়া হওয়ার সাথে সাথেই আমাদেরকে মানে প্রাইমারি চিকিৎসা হিসাবে যেটা আমরা এখন সবাই মোটামুটি পরিচিত ওআরএস, সেটা আমরা মানে গ্রহণ করব। সেটা যদি অনেক সময় দেখা যায় আমাদের মানে গ্রামে গঞ্জে আছে, এখন যদি কোনো সিভিয়ার ডিহাইড্রেশন হয় সেই ক্ষেত্রে অনেক সময় ডাক্তারও যে বাচ্চাদের যে আইভি দেওয়া এটা অনেক সময় মানে পারে না, যেহেতু এটা কেন ওটা করা অসম্ভব। সেই ক্ষেত্রে বাচ্চাকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমরা যে নাককে নল দিয়ে আমরা যে ওআরএস যেটা আমরা মুখে খেতাম সেটা আমরা নাকে নল দিয়ে আমরা মানে খাওয়াইতে পারি,
তাহলে তার যে মানে ডিহাইড্রেশনটা আমরা মানে রিকভারি করতে পারি। এটা যদি রিকভারি সময় মতো না করা যায়, না করা যায়, বাচ্চার কি মানে কি শেষ পরিণতি কি হতে পারে? শেষ পর্যন্ত যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পটাশিয়াম বেড়ে যাবে এবং এক সময় তার কিডনি ফেলিওর হয়ে যেতে পারে, মানে অ্যাকুইট রেনাল ফেলিওর আমরা বলি, শাটডাউন। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে এই পরবর্তীকালে কিডনি জটিলতা সে মানে মারা যেতে পারে। মানে মানে শেষ কথা হলো যে যদি এটাকে সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়া হয় আর ডায়রিয়া যদি প্রোগ্রেসিভ অবস্থায় থাকে তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে এটা পারে। আমাদের দর্শকদের জন্য নিশ্চয়ই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটাতে সচেতন থাকতে হবে। ডায়রিয়া নিয়ে আমাদের জানার বিষয় হচ্ছে স্যার, ডায়রিয়া প্রতিরোধের জন্য জি জি বিশেষ কোনো ব্যবস্থা রয়েছে কিনা, বিশেষ কোনো ভ্যাকসিন বা টিকা এসেছে কিনা, বা প্রতিরোধের জন্য আসলে করণীয় কি? ধন্যবাদ। আসলে ডায়রিয়া তো যেটা সৃষ্টি হয় সেটা হলে আমাদের মুখ দিয়ে যে জিনিসটা মানে ঢুকে, মানে খাবারটা, বিশেষ করে পানীয় এবং মানে খাবার, হ্যাঁ, সেটা অবশ্যই আমাদেরকে মানে মানে স্যানিটারি ওয়েতে আমরা মানে ইয়ে করতে হবে। আমাদের যে সুপেয় পানি, হ্যাঁ, যেটা পরিষ্কার পানি, হ্যাঁ, প্রয়োজনে আমরা বিশেষ করে ঢাকা শহরের যে সাপ্লাই লাইনগুলো আছে, অনেক সময় হয়তো ভালো পানির সাপ্লাই দেয়, কিন্তু এগুলো লাইন দিয়ে আস্তে আস্তে এবং ট্যাঙ্কিতে থাকা অবস্থা অনেক সময় কন্টামিনেট হয়ে যায়। সেজন্য আমাদের এই পানিগুলো সাধারণত ফোটানোর পরে ফিল্টারে দিয়ে তারপর মানে খেতে হবে। হ্যাঁ, তারপরে মানে হ্যান্ড ওয়াশ, হ্যাঁ, খাবার আগে মানে আমাদের যে হাত ধোয়ার এই অভ্যাসটা করতে হবে। তারপরে বিশেষ করে স্ট্রিট ফুড মানে যতটুকু পারা যায় এটা অ্যাভয়েড করতে হবে। আমাদের যতগুলো মানে ডায়রিয়ার মানে কেস আসছে সবগুলো মানে যে রাস্তায় দাঁড়িয়ে মানে পানি খেলাম, তারপরে ফুচকা, ঝালমুড়ি, এগুলো মানে দেখা যায় ঝালমুড়ির যে কৌটা, এগুলোতে একবার স্টাডি করে দেখা গেছে প্রচুর পরিমাণে এই যে সালমোনেলা সিজালার মানে জীবাণু পাওয়া গেছে। সেজন্য এগুলো মানে অ্যাভয়েড করা দরকার। আর হলো ভ্যাকসিন, আমাদের যেটা মানে খুব কমন ডিজিজ হয় রোটা ভাইরাস, সেটারও মানে ভ্যাকসিন পাওয়া যায়। আমরা বাচ্চা জন্মের 6 মাসের ভিতরে যদি আমরা দিতে পারি 2টা ডোজ, বিশেষ করে 4 মাস বয়সে একটা, তারপরে 1 মাস মানে 5 মাসের বয়সে একটা, 2টা দিতে পারলে মুখে রোটা ভাইরাস থেকে আমরা মোটামুটি বাচ্চাদেরকে প্রিভেন্ট করতে পারি। সরকারি টিকাদান কর্মসূচির মধ্যে কি স্যার এই ভ্যাকসিনটা রয়েছে? না, এটা সাধারণত দেওয়া হয় না। তাহলে এটা স্যার মানুষেরা কিভাবে দিতে পারবে? মানে এটা কি মানে বাজার থেকে কিনে, এটা মানে প্রাইভেটলি এটা কিনে দিতে হবে। তারপর কলেরাজিন নামে পাওয়া যায় কলেরা ভ্যাকসিন, ওইটাও ভিব্রিও কলেরাতে এটা মানে কাজ করে, এটাও 2টা মানে ওরালি দেওয়া হয় 6 মাসের ভিতরে। এটা দিতে পারলে কলেরা এবং রোটা ভাইরাস 2টা থেকে আমরা মানে প্রিভেন্ট করতে পারি আর কি। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। তাহলে ডায়রিয়ার মানে কমন কারণগুলোর মধ্যে রোটা ভাইরাস একটা, সেটাও যদি প্রিভেন্ট করা যায় তাহলে অনেক ক্ষেত্রে ডায়রিয়া 70% ক্ষেত্রে মানে ডায়রিয়াকে প্রশমন করা সম্ভব হবে। স্যার, আমাদের সময় আসলে ফুরিয়ে এসেছে। ডায়রিয়া নিঃসন্দেহে একটি কষ্টদায়ক রোগ এবং এর শেষ পরিণতি সঠিক সময় না চিকিৎসা নিলে মৃত্যু পর্যন্ত হতে পারে, এটি আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি। আর এজন্যই হয়তোবা ডায়রিয়া কোনো বাচ্চার হলে বাবা মায়েরা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। তো আমরা সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই যে ডায়রিয়া হলে নিশ্চয়ই আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, এখন তো চিকিৎসা ব্যবস্থার সব জায়গায় প্রতুলতা রয়েছে এবং প্রাচুর্যতা রয়েছে। আমাদের দর্শকদের প্রতি বাচ্চাদের ডায়রিয়া নিয়ন্ত্রণ এবং ডায়রিয়ায় আতঙ্কগ্রস্ত না হওয়া এবং যাদের ডায়রিয়া হয়নি যাতে না হয়, এই সার্বিক বিষয়ে আপনার পরামর্শ থাকলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার একটু বলতেন। ধন্যবাদ। আসলে তো ডায়রিয়া আমরা আগে বলছি যে এটা মানে খুব একটি সিম্পল রোগ, কিন্তু এখানে অনেক সময় যথাসময়ে যদি আমরা চিকিৎসা না করি তাহলে এই সিম্পল থেকেই আমরা অনেক বড় ধরনের কমপ্লিকেশনের মধ্যে আমরা পড়ে যাই এবং এক সময় এই ডায়রিয়াজনিত কারণে মৃত্যুর মানে মুখোমুখি মানে হতে হয়। এবং বর্তমানেও বিভিন্ন জায়গায় ORS স্যালাইন মানে না পৌঁছানোর কারণে এখনও মৃত্যুর হার অনেক বেশি। সুতরাং আমাদের এই ডায়রিয়াতে মুক্তির জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে আমাদের হাইজিন মেনটেন করতে হবে। হ্যাঁ, ফুটপাত অথবা অন্য কোনো জায়গা থেকে খাবার দাবার আমরা যাতে না খাই, এবং ঘরেও যে পানিগুলো আছে সেগুলো আমরা দেখব যে ঠিকমতো এটা ফুটানো হয়েছে কিনা, ফিল্টার দেওয়া হয়েছে কিনা, এইভাবে আমরা এই মানে খেয়াল রাখবো এটা। তাহলে আমরা মোটামুটি ডায়রিয়া থেকে মানে মুক্তি পেতে পারি। এবং একটা মানে কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। হ্যাঁ, আমরা যদি ডায়রিয়া থেকে মানে প্রিভেন্ট করতে পারি আমাদের খাবার দাবার খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে, তাহলে সবচেয়ে মানে ভালো হয়। হ্যাঁ, কারণ রোগ হয়ে গেলে সেগুলোর চিকিৎসা এবং আনুষঙ্গিক অনেক কিছু মানে বিষয় চলে আসে, জটিলতা চলে আসে। সেই জন্য আমাদের সার্বক্ষণিক আমাদের যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এই ব্যাপারে আমাদেরকে মানে সর্বাধিক সচেতন থাকতে হবে আর কি।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয় শিশুদের ডায়রিয়া বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সুপ্রিয় দর্শক আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে। বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিরা, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন যাদেরকে ঘিরে এবং আমাদের আগামীর সুন্দর পৃথিবী গড়ার জন্যে সারথি স্বপ্ন আমরা যাদেরকে সেভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করি, আমাদের ছোট্ট সোনামণিদেরকে ভালো রাখার, সুস্থ রাখার জন্যে, ডায়রিয়া থেকে প্রতিরোধ হওয়ার জন্য আজকের যে সুন্দর আলোচনা হলো, আশা করি আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন এবং এই উপকৃত হওয়ার মধ্য দিয়ে আমাদের ছোট্ট সোনামণিরা ডায়রিয়া নামক এই কষ্টকর রোগ থেকে মুক্তি পাবে এবং আমরা একটি সুন্দর আগামী আমাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।